नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतून रेसिपि निये हाजिर हये गेलाम। तिल बादामेर खाजा बा छापा। এই রেসিপিটা আপনারা অনেক সময় ট্রেনে বাসে কিংবা কোনো দোকানে খেয়েছেন। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে অবশ্যই বানাবেন। এর জন্য আমি 300 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা খুব ভালো করে শুকনো খোলায় ভাজা ভাজা করে নেব। বাদাম ভাজা তো আপনারা সবাই জানেন, খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে খোসাগুলো ছাড়িয়ে যায় আর বাদামটাও খুব ভালোভাবে ভাজা হয় কিন্তু পুড়ে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ধৈর্য সহকারে বাদামটা খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদাম ভাজার যখন সুগন্ধ বেরোবে তারপর বাদামটা তুলে নিতে হবে। আমি এখানে তিল আর বাদাম দুটো মিশিয়ে করেছি। আপনারা শুধু বাদাম দিয়েও এই রেসিপিটা করতে পারেন কিংবা শুধু তিল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। বাদামটা যখন দেখবেন এইভাবে খোসা খোসা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝে যাবেন বাদামটা ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে বাদামের অর্ধেক তিল দিয়েছি, আপনারা সমপরিমাণ নিয়েও করতে পারেন। বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাদামটা তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আমি 300 গ্রাম বাদামের মধ্যে 150 গ্রামের মতন তিল নিয়েছি, সেই তিলটাও ভেজে নেব। বাদামটা ঢেলে নিয়েছি, ওই কড়ার মধ্যে আমি তিলটাও ভেজে নিচ্ছি। তিলটা ভাজার সময় গ্যাসটা একদম লো করে দেবেন, যেহেতু কড়াটা খুব গরম আছে, খুব বেশি জোর আছে তিল পুড়ে যায়। লো বা মিডিয়াম আছে খুব ভালো করে নাড়াচাড়া করে তিলটা হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজলে তিলের টেস্ট চলে যায়, খেতে ভালো লাগে না। যখন দেখবেন একটু হালকা পুটপুট করে আওয়াজ হচ্ছে আর একটা হালকা রং এসে গেছে তখন বুঝে যাবেন তিলটা ভাজা হয়ে গেছে। মোটামুটি তিলটা এরকম ভাবে একটু হালকা সোনালি করে ভেজে নিতে হবে, খুব লাল করে ভাজা যাবে না। তিলটা ভেজে নিয়ে তুলে নেব। তারপরে ওই কড়ার মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো মেশাবো। আর খুব কম উপকরণে রেসিপিটা হয়ে যায়, দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করছে। বাচ্চারা আপনাকে বারবার বায়না করবে এইভাবে তিল আর বাদামের এই খাজাটা বানানোর জন্য। তিলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। হালকা সোনালি রং হয়ে গেছে। এবার তুলে নিলাম, নিয়ে কড়াটা খুব ভালো করে শুকনো করে মুছে বসিয়ে দিয়েছি। এবার আমি বাদামগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু হালকা করে ক্রাশ করে নেব। আপনারা ইচ্ছা হলে যদি শিলনোড়া একটু হালকা করে আধ ভাঙা করে নেন সেটাও নিতে পারেন। আমি হামানদিস্তায় একটু হালকা করে ভেঙে নিয়েছি আর তিলটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি 250-300 মতন গুড় নিয়ে নিয়েছি। এটা ভেলি গুড়ের গুঁড়ো আর একটু ঘি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। নিয়ে ভেলি গুড় আর ঘিটা দিয়ে একটু মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে আমি 8 কাপের মতন জল মেশাবো। আপনারা জলটা পরিমাণ বুঝে দেবেন, খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, গুড়টা ঘন হতে সময় লাগবে। এবার জল মিশিয়ে নিয়ে এটা খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চিটচিটে হয়। ভালোভাবে চিটচিটে না হলে বাদামটা বসবে না। আর এর মধ্যে একটা খুব ভালো পদ্ধতি আছে, আপনারা কি করে বুঝবেন যে বাদামটা বসবার সময় হয়ে গেছে বা বাদামটা দেওয়ার সময় হয়ে গেছে, সেটা বোঝার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে মিনিট 10 খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে একটা কাঁচের বাটিতে আমি জল নিয়ে নেব, নিয়ে এটা টেস্ট করে নেব। বাটির মধ্যে অল্প ফেলে দেখবেন, যদি দেখেন যে জলের মধ্যে গুলে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা হয়নি। এখন জলের মধ্যে গুলে যাচ্ছে দেখলাম, সেজন্য হয়নি। আরও মিনিট 5 এইভাবে মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নেব। আর গুড়টা অবশ্যই অনবরত এইভাবে নাড়বেন, না হলে দেখবেন পুড়ে যাচ্ছে বা কড়াই বসে যাবে। আরও মিনিট 5-7 পরে আমি বাটিতে আরও একটু জল নিয়ে এটা টেস্ট করে নেব। আপনারা সেটা ঘন হলে বুঝতেই পারবেন, হাতেও দেখবেন অনেকটা চিটচিটে ভাব এসে গেছে। আর বাটির মধ্যে যে জলে যদি ফেলেন আপনারা তখন দেখবেন ডেলা পাকিয়ে যাচ্ছে। আর গুড়টা ঠিক যদি খুন্তি করে ফেলেন এইভাবে দেখবেন ঘন ঘন হয়ে একটা মধু মধু মতন হয়ে আকার হয়ে পড়ছে। এবার ভাজা হয়ে মোটামুটি গুড়টা খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার কাঁচের বাটিতে আমি জল নিয়ে তার উপরে একটু এই গুড়ের মিশ্রণ দিলাম। একটু যখন দেখবেন বসে গেছে তখন বুঝে যাবেন। এবার দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই মোটামুটি এইভাবে ডেলা ডেলা হয়ে যাবে, তখন আপনারা বুঝে যাবেন এটা হয়ে গেছে। আর এটা ফোটাবো না। কত সুন্দর ডেলা পাকালেই এটা
ডেলা পাকিয়ে যাচ্ছে, মানে গুড়ের পাক হয়ে গেছে। এবার গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে বাদাম আর তিলটা আমি দিয়ে দিলাম। বাদাম আর তিলটা দিয়ে মিনিট 2 ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। আর একটা বড় কেক টিনের মধ্যে আমি অল্প ঘি মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে থালাতেও দিতে পারেন। কেক টিনের মধ্যে দিলে আপনাদের বাদাম চাপার শেপটা ভালো আসবে। এইভাবে একটু ঘি মাখিয়ে নিলাম, থালা হলেও থালাতেও একটু ঘি মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা ঢেলে নেবেন। এটা মোটামুটি ঘন্টা 2 মতন ঠান্ডা করে নেব। আপনারা আরও বেশিক্ষণও করতে পারেন, তবে খুব বেশিক্ষণ করবেন না। খুব বেশিক্ষণ হয়ে গেলে এই বাদামের ছাপাগুলো তোলা যাবে না বা এই চিটগুলো তোলা যাবে না। সমস্ত মিশ্রণটা এইভাবে দিয়ে আমি খুন্তির সাহায্যে চেপে চেপে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা করা যাবে না, গরম অবস্থাতেই করে নিতে হবে। খুব ভালো করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে একটু ট্যাপ করে নেব, নিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। ঘন্টা 2 পরে এটা আমি কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে আগে 4-5টা কেটে নেবেন, যেহেতু বাদামের চিটটা খুব আঠালো আর চটচটে, সেহেতু এটা আটকে যাওয়ার ভয় থাকে। ছুরির সাহায্যে একটু কেটে নেওয়ার পরে একটা দুটো যদি এইভাবে কেটে কেটে একটু নড়িয়ে দেন, তারপরে একটা থালার উপর রেখে খুব জোরে চাপ দিলে এটা খুলে আসবে। একটু শক্ত ছিল বলে আমি আস্তে করে বের করে নিয়েছি, নিয়ে এগুলো এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। আপনারা খাবার সময় এগুলো এইভাবে টুকরো টুকরো করে তারপরে পরিবেশন করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যত সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। দেখবেন এইভাবে যদি আপনারা বানান আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।